বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টায় সরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জানালেন বিদ্যুৎ মন্ত্রী। ফিলিং স্টেশনে দিনভর ভিড়, বেশি তেল চান রাইড শেয়ারকারীরা। আমরা যারা রাইড শেয়ার করি তারা এতটা প্রবলেমে পড়ছি, এটা বলে শেষ করা যাবে না। আমাদের দেশে তেলের এখনো কোনো সংকট দেখা যায়নি, তাও কেন সবগুলা পেট্রোল পাম্প তেল দিচ্ছে না? এখন আবার 1 ঘন্টা হলে দাঁড়ায় আছি, তেল দিচ্ছে 2 লিটার। মধ্যপ্রাচ্য সংঘাতে একের পর এক ফ্লাইট বাতিলে বিপর্যয়ের মুখে এভিয়েশন খাত। নিরাপত্তা বিবেচনায় ফ্লাইট স্থগিত রাখলেও বড় লোকসানের শঙ্কা। প্রতিবেশী দেশের মার্কিন ঘাঁটি থেকে আক্রমণ বন্ধ হলে পাল্টা অভিযান বন্ধ করবে ইরান। ইরাকের কুর্দিস্তান ও হরমুজে তেলবাহী ট্যাঙ্কারে হামলা। কাল বৈঠকে বসছে আরব লীগ। সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে গুলশানে বিএনপির কার্যালয়ে দ্বিতীয় দিন প্রশিক্ষণে যোগ দেন মন্ত্রী প্রতিমন্ত্রীরাও। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। রেশনিং পদ্ধতিতে জ্বালানি বিক্রি শুরু হলেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কমেনি ভিড়। শনিবার সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে দেখা যায় গাড়ি ও মোটরসাইকেল চালকদের। ট্রিপ ভিত্তিক নির্ধারিত পরিমাণ মেনেই তেল দেওয়ার কথা জানান পাম্পগুলো। তবে স্বল্প পরিমাণে তেল পাওয়ায় ভোগান্তির অভিযোগ রাইড শেয়ার ও ডেলিভারি চালকদের। আর জানাচ্ছেন আতিক মেজবালগ্ন। লম্বা লাইন, অপেক্ষা আর অস্থিরতা। জ্বালানি নিতে দীর্ঘ লাইনে গাড়ি মোটরসাইকেল চালকরা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি নিতে শনিবার সকাল থেকেই এমন দৃশ্য। রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু হলেও অনেক জায়গায় পাম্প ছাড়িয়ে লাইন গিয়ে ঠেকেছে মূল সড়ক ও আশেপাশের গলিতে। আর এতে ভোগান্তিতে সবাই। 1 ঘন্টা হলে দাঁড়ায় আছি, তেল দিচ্ছে 2 লিটার, অনেক ভোগান্তি। দুঃখের কথা কি, 1 ঘন্টা লাইন দিয়া সেই পিজির ওই মাথা থেকে এই পর্যন্ত ঘুরা। আমাদের আদারওয়াইজ প্রতিদিনই 15-20 লিটার তেল লাগে। একটা ফ্যামিলির 3টা বাচ্চা স্কুল আছে, অফিস আছে। অনেকে উল্টা ঢুকতেছে, এই যে এটা আমরা হাতের ফুল বাজার থেকে সিরিয়াল দিয়ে আসছি। পরিমাণ নির্ধারিত থাকায় ট্রিপ দেয়া রাইড শেয়ার ও ডেলিভারি চালকদের পড়তে হচ্ছে বাড়তি সমস্যায়। স্বল্প তেলে কাজ চালাতে হিমশিম খাচ্ছেন তারা। গাড়িতে তেল না থাকলে তো চলবে না, আমাদের তো চাকরিটাই দেওয়া গাড়ির উপরে, এই জন্য অবশ্যই এখানে দাঁড়াইতে হয়। 2 লিটার দিতেছে, 2 লিটারে তো আমাদের আজকে সারাদিন যাবে না। বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ যে এই সমস্যার সমাধান যাতে অতি শীঘ্রই করে। ফিলিং স্টেশনগুলো বলছে নির্ধারিত নিয়ম মেনেই জ্বালানি বিক্রি করা হচ্ছে। একই যানবাহন যেন একাধিকবার তেল নিতে না পারে সেদিকেও রাখা হচ্ছে নজর। আমাদের সরকার নিয়ম দিছে পার মোটরসাইকেলে 2 লিটার করে, আমরা 2 লিটার করে দিচ্ছি। আমাদের কোনো সমস্যা নাই, সরকার যে নিয়ম বেঁধে দিছে আমরা সেই নিয়মেই বিক্রি করছি। আমরা এন্ট্রি করতেছি, যে কোনো গাড়ি যদি দ্বিতীয়বার আসে আমাদের এখানে এন্ট্রি আছে, আমরা দেখতে পারবো যে এই গাড়িটা কি আবার আগে নিছে নাকি এখন আবার নিতেছে নাকি। সরকারের দাবি দেশে জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রয়েছে। এ অবস্থায় উদ্বিগ্ন না হয়ে সহনশীল আচরণের অনুরোধ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। আতিক মেজবালগ্ন, এখন ঢাকা। জ্বালানি সংকট নেই এমন ঘোষণার পরেও তেলের পাম্পে ভিড় কমেনি। নির্ধারিত সীমায় বিক্রির নিয়ম মানতেই চাইছেন না অনেকেই। বেশি তেল চাইছেন রাইড শেয়ারকারীরা। ওই বিষয়ে আরও বিস্তারিত জানতে শাহবাগ থেকে যুক্ত আছেন রাজীব হোসেন। রাজীব, জানাবেন সরকার নির্ধারিত নিয়মে তেল বিক্রি হচ্ছে কিনা সব ফিলিং স্টেশনে, এখন কি পরিস্থিতি? উজ্জ্বল, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এর প্রভাব আসলে জ্বালানিতে পড়তে পারে এমন একটা শঙ্কাই কিন্তু আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি, যে ফিলিং স্টেশনগুলোতে আসলে ভিড় করছে মোটরসাইকেল চালক সহ অন্যান্য যানবাহন চালকরা। তারা আশঙ্কা করছেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এর প্রভাব আসলে জ্বালানি তেলের দামে পড়তে পারে, এছাড়া জ্বালানি তেলের সংকট হতে পারে। এই আশঙ্কায় কিন্তু তারা আসলে ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন। আমরা গতকাল থেকে ঠিক এমন চিত্র দেখতে পাচ্ছি। আপনি ফ্রেমে এখন দেখতে পাচ্ছেন যে এই এখনও কিন্তু আসলে ভিড় কমেনি, অনবরত ভিড় আসলে ফিলিং স্টেশন ছেড়ে আসলে মূল সড়কের দিকেও চলে গেছে। এবং এই চিত্র কিন্তু আসলে আমরা গতকাল রাত থেকেই দেখতে পাচ্ছি, এখনও সেই চিত্র কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি। আমরা আসলে এখানে যারা যানবাহন চালক আছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলছেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সামনে ঈদযাত্রা রয়েছে, সেই ঈদযাত্রাতে নির্বিঘ্নে তারা যেতে পারে বাড়িতে, সেই কারণে কিন্তু তারা আসলে খুবই সন্দিহান এই বিষয়টা নিয়ে।
আর এছাড়া সরকারের পক্ষ থেকে কিন্তু আসলে জ্বালানি তেলের দাম নিয়ে কিন্তু একটা নির্দেশনা দেওয়া আছে যে মোটরসাইকেল চালকরা 2 লিটারের বেশি নিতে পারবেন না এবং অন্যান্য যানবাহনদের জন্য আসলে সীমা নির্ধারণ করে দেওয়া আছে, কিন্তু সেই সীমা আসলে বাস্তবে কতটা আসলে প্রয়োগ হচ্ছে সেটা কিন্তু এখনও দেখা যাচ্ছে না। সেই অর্থে যেমন ক্রয় রসিদ ছাড়া তেল কিনতে পারবে না, এরকমও কিন্তু একটা নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এছাড়া কিন্তু সরকার আরেকটা বিষয়ে আমাদের জানিয়েছে যে এই মুহূর্তে জ্বালানি তেলের আসলে সংকট নেই এই কথা বলে কিন্তু সরকার আসলে সবাইকে আশ্বস্ত করতে চাইছেন, কিন্তু আসলে যারা যানবাহন চালক রয়েছেন তারা কিন্তু সরকারের এই কথায় আশ্বস্ত হতে পারছেন না। তারা যেটা বলছেন যে কোনো মুহূর্তে জ্বালানি তেলের বড় সংকট তৈরি হতে পারে, সেই সংকট যাতে তারা তৈরি না হয় সেই কারণে তারা জ্বালানি তেল কিছুটা মজুত করে রাখছেন বলে আমাদের জানিয়েছেন। এই ছিল মোটামুটি এখন এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টালের সামনে যে মেঘনা ফিলিং স্টেশন রয়েছে সেই ফিলিং স্টেশনের সব শেষ। এখনও আসলে একটা জিনিস দেখার বিষয় যে আগামী ঈদ যাত্রায় এই জ্বালানি তেলের সংকট আসলে কতটা পড়ে এবং এর প্রভাব আসলে কতটা ঈদ যাত্রাকে প্রভাবিত করে সেটি এখন দেখার বিষয়। উজ্জ্বল। রাজধানীর ফিলিং স্টেশনগুলোর সার্বিক চিত্র জানাচ্ছিলেন রাজীব হোসেন। এদিকে ঢাকার বাইরের অনেক পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল সংগ্রহ করতে না পারায় ক্ষুব্ধ ক্রেতারা। সরবরাহ সংকটে কিছু কিছু পাম্পে বন্ধ রয়েছে বিক্রি। এতে বিপাকে পড়েছেন মোটরসাইকেল আরোহী ও ব্যক্তিগত গাড়িসহ দূরপাল্লার যানবাহনের চালক মালিকরা। অন্যদিকে জ্বালানি না পাওয়ায় বড় আবাদে দেখা দিয়েছে সেচ সংকট। বিস্তারিত প্রতিবেদনে। ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ লাইন। সরকারের বেঁধে দেয়া ক্রয়সীমায় চলছে জ্বালানি তেল বিক্রি। শনিবার সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন পাম্পে দেখা যায় গ্রাহকদের উপচে পড়া ভিড়। সাহরির পর থেকে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে নিচ্ছেন যানবাহনের জ্বালানি। চাহিদা পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। এখানে আসে শুনতেছি যে ওরা 1000 নাকি 1500 টাকার উপরে কোনো তেল দিবে না। ওরা বলতেছে এখানে তেল নেই। সরকারের নিয়মটা আমাকে মানতে হচ্ছে, ওই নিয়মে আমরা সার্ভিসটা দিচ্ছি কাস্টমারকে। রাজশাহীতেও জ্বালানি সংকটে বাড়ছে গ্রাহকদের আতঙ্ক। প্রয়োজনীয় তেল পেতে ফিলিং স্টেশনে বাড়ছে ভিড়। নির্ধারিত সময়ের আগেই সংকট দেখিয়ে বন্ধ করে দেয়া হয় বেশ কিছু পাম্প। তবে সরকারি নির্দেশনা মেনে কোনো প্রতিষ্ঠান সরবরাহ স্বাভাবিক রেখেছে। তেল পাচ্ছি কিন্তু তেল অনেক সময় লাগছে, লাইন ধরে তেল নিতে হলো। ওদের উপর আমাদের কিছু বলে, আমরা সাধারণ জনগণ। কালকে তেল আসলে আমার তেল আবার অ্যাভেলেবেল হয়ে যাবে, এখানে ভয়ের কিছু নাই। ক্রয়সীমা বেঁধে দেয়ায় ময়মনসিংহে প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। বিশেষ করে মোটরসাইকেল আরোহীরা পড়েছেন বেশি বিপাকে। মাত্র 2 লিটার তেলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাদের। এটা তো সিস্টেম হলো না, বরং একসাথে 500 টাকা দিলে সুবিধা হয়। 200 টাকা দিলে আবার ঘুরান মেরে আসতেছে, আবার ঘুরান দিয়ে আবার নিতেছে, মানে 2বার 3বার করে নিতেছে। কুমিল্লা শহর ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় সরবরাহ না থাকায় বন্ধ হয়ে গেছে অকটেন ও পেট্রোল বিক্রি। কোনো পাম্পে ডিজেল বিক্রি করতে দেখা গেলেও সরবরাহ প্রায় শেষ পর্যায়ে। এখানে আজকে একটা পাম্প ছিল, ওইখানে ঢুকছে, ওইখান থেকে আমার তেল দেয় নাই, বলে তেল নাই। যারা সিন্ডিকেট করে আপনি যেভাবে আটকান না কেন সিন্ডিকেট করবেই। এদিকে যানবাহনের পাশাপাশি তেল সংকটে ব্যাহত হচ্ছে উত্তরের চাষাবাদ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বড় চাষিরা। এরই মধ্যে নাটোরে ধানের জমিতে দেখা দিয়েছে ফাটল। আমরা তো যা তেল পাচ্ছি না, ধান মরে যাচ্ছে। সেচ না দিতে পারলে তো মনে করো ধানগুলো মরে যাবি, শুকিয়ে যাবি। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র হচ্ছে। এমন বাস্তবতায় দেশের জ্বালানি সরবরাহ ঠিক রাখতে মোটরসাইকেল 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার এবং দূরপাল্লার বাসের জন্য প্রতিদিন 220 লিটার তেল বিক্রির নির্দেশনা দিয়েছে সরকার। সাবিত সারওয়ার, এখন। জ্বালানি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে ফের আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জ্বালানি ইস্যুতে তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান। বলেন 9 মার্চ আরও 2টি কার্গো আসছে, তবে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চিন্তা করছে বলেও জানান তিনি। আমরা রেশনিংটা করেছি এই জন্যই যে একটা অনিশ্চয়তা আছে, এই যুদ্ধটা কতদিন চলবে, সেই জন্য আমরা একটা রেশনিং করেছিলাম। কিন্তু মানুষ এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভেসেল আসছে, সুতরাং তেলের কোনো সমস্যা নাই। আমি সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে মিডিয়ার কাছে অনুরোধ করব, জনগণকে এই মেসেজটা দেওয়া যে এই তাড়াহুড়া করে কোনো কিনে দরকার নাই। আমাদের কাছে মজুদ আছে, আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি এবং চলবে। এটার জন্য লাইন দিয়ে
সারা রাত জাগার কোনো প্রয়োজন নাই। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত 20,000-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে, যা করোনা পরবর্তী এভিয়েশন খাতে সবচেয়ে বড় বিপর্যয়। দেশে দেশে ফ্লাইট বাতিলে দেখা দিয়েছে বৈশ্বিক সংকট। বিশ্লেষকরা বলছেন, নিরাপত্তা বিবেচনায় ফ্লাইট স্থগিত রাখলেও এই ক্ষতি মেটাতে গিয়ে দেউলিয়া হয়ে যেতে পারে কোনো এয়ারলাইন্স। আর দেশীয় সংস্থাগুলো বলছে, এই ক্ষতি মোকাবিলায় সরকারি ভর্তুকির প্রয়োজন হতে পারে। কামরুল হাসান জনির প্রতিবেদনে বিস্তারিত। চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যয়ে পড়তে যাচ্ছে এভিয়েশন খাত। ইরান ইসরায়েল যুদ্ধের এক সপ্তাহে বিশ্বব্যাপী বাতিল হয় 20,000-এর বেশি ফ্লাইট। বিমানবন্দরে এয়ারক্রাফট থেমে থাকায় বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে উড়োজাহাজ সংস্থা। একই সময়ে কেবল ঢাকা থেকে বাতিল হয়েছে মধ্যপ্রাচ্যগামী 2 শতাধিক আন্তর্জাতিক ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলা সহ বিদেশি 7টি উড়োজাহাজ সংস্থা এই তালিকায় রয়েছে। মধ্যপ্রাচ্য রুটে সর্বনিম্ন 162 ও সর্বোচ্চ 419 আসনের 4টি ফ্লাইট পরিচালনা করে বিমান। ইউএস বাংলার রয়েছে 3টি আলাদা ফ্লাইট। এই রুটগুলোর বেশিরভাগ ফ্লাইট এখন স্থগিত হয়ে আছে। গেল অর্থবছরে 1,559 কোটি টাকার রেকর্ড পরিমাণ আয় করা বিমান যুদ্ধ পরিস্থিতির কারণে সংকটে পড়তে পারে বলছেন কর্তৃপক্ষ। অন্যদিকে অভ্যন্তরীণ রুটে সাফল্য পাওয়া ইউএস বাংলারও একই পরিস্থিতি। আর্থিক ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় সম্ভব না হলেও সংশ্লিষ্টরা বলছেন, কার্যক্রম স্থগিত থাকলে উড়োজাহাজ সংস্থা চরম সংকটে পড়ে যাবে। অপারেশন সাসপেন্ডেড থাকলে শুধু যেটা হয় রেভিনিউ জেনারেট হয় না, বাকি যত খরচ আছে সবগুলো আসলে বহাল থাকে। যদি এই ডেস্টিনেশনগুলো বন্ধ হয়ে যায়, আমি বলবো যে একটা এয়ারলাইন্স চরম সংকটের মুখে পড়বে, এমনকি বন্ধ হওয়ার উপক্রমও হতে পারে। ফ্লাইটগুলো বসে আছে, প্রত্যেকদিন যে ইনকামটা আসতো সেই ইনকামটা তো আমাদের আসতেছে না। ফ্লাইট যাচ্ছে না মানে আমাদের ইনকাম আসতেছে না। এটা বিশাল ক্ষতি, প্রত্যেকটা ইয়েতেই ক্ষতি হচ্ছে। যাত্রীদেরকে আবার তারিখ পরিবর্তন করে দিব, সেখানেও আমরা হয়তো ড্যামারেজ দিব না এই পরিস্থিতিতে। এভিয়েশন বিশ্লেষকরা বলছেন, করোনার পর এইটাই ভয়াবহ বিপর্যয়। এই সংকট কাটানো কঠিন হয়ে যাবে, দেউলিয়া হয়ে যেতে পারে কোনো উড়োজাহাজ সংস্থা। এয়ারলাইনগুলো যখন এই বিপর্যয় মোকাবেলা করবে, সাথে সাথে কিন্তু তারা এই জিনিসগুলো আবার শিফট করে দেবে প্যাসেঞ্জারদের উপরে, কিন্তু সব তো এয়ারলাইন বহন করা তাদের পক্ষে সম্ভব না। সেই ক্ষেত্রে দেখা যাবে অনেক এয়ারলাইন দেউলিয়া হয়ে যেতে পারে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান বলছেন, বৈশ্বিক এই ক্ষতি মেটাতে গেলে টিকিটের দাম বেড়ে যাবে কয়েক গুণ, যার প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যের যাত্রীদের উপর। বিশেষ করে রেমিটেন্স যোদ্ধাদের উপর চাপ বাড়বে। টিকিটের প্রাইস কিন্তু কোভিডের পর এমনি বেড়ে গেছে। তো এই যুদ্ধেও কিন্তু আমাদের দেখা যাবে যে একটা বাড়তি প্রবণতা হয়ে গেছে, যে টিকিটের দাম বেশি, এবং আলটিমেটলি কষ্টসাধ্য হবে হলো আমাদের যে যাত্রীরা, তাদের, এবং আমরা বিশেষ করে বাংলাদেশি যাত্রীরা যারা প্রবাসে আছেন। এমন পরিস্থিতিতে বিমানের মতো অন্যান্য সংস্থাগুলোও বড় ঝুঁকির মুখে পড়বে। এই ক্ষতি মোকাবেলায় সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের পাশেও দাঁড়াতে হবে সরকারকে। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। ইরানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বোমা হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এই আলটিমেটামের পর হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইরান। তেল আবিবের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। জবাবে মেহেরবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা করেছে ইসরায়েল। বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বাহরাইন, জর্ডান ও সৌদি আরবের রিয়াদে। সতীর্থ কর্মকার জানাচ্ছেন বিস্তারিত। যুদ্ধ শুরুর পর ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে তেল আবিব আর ওয়াশিংটনকে চাপে রাখা ছিল তেহরানের প্রধান কৌশল। ভিন্ন ফ্রন্টে ইসরায়েলকে সামলাতে হয়েছে ইরানের অক্ষশক্তি লেবাননের হিজবুল্লাহর আক্রমণও। কিন্তু সিআইএ ও মোসাদের সহায়তায় ইরাকের কুর্দি যোদ্ধারা ইরানে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করছে এমন খবর প্রকাশের পর তৎপর হতে হয়েছে ইরানকে। কুর্দি বাহিনীর কমান্ড সেন্টারে হামলার পর ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকারের ভবন, কুর্দিদের 3টি সামরিক ঘাঁটিতে হামলা করেছে ইরান। পাশাপাশি অন্যান্য দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা এলেও মাল্টার পতাকাবাহী তেলের ট্যাঙ্কারে হামলা করেছে আইআরজিসি। আর হরমুজে ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছে বিপ্লবী গার্ড কর্পস। শনিবার আরব আমিরাত, বাহরাইন, জর্ডান ও সৌদি আরবে শোনা গেছে বিস্ফোরণের বিকট শব্দ। সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে রিয়াদ। ড্রোন হামলা হয়েছে ইরাকের বসরায় মার্কিন জ্বালানি সেবা প্রতিষ্ঠান হ্যালিবার্টন ও কেবিআরের গুদাম ও অফিসে।
এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলার জন্য দুঃখ প্রকাশ করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোর মার্কিন ঘাঁটি থেকে হামলা বন্ধ হলে তাদের উপর আর পাল্টা হামলা করবে না ইরান। এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির অন্তর্বর্তী কাউন্সিল। আর পরিস্থিতির গভীরতা বিবেচনায় রোববার জরুরি বৈঠকের ঘোষণা দিয়েছে আরব লীগ। যুক্তরাজ্যে যুদ্ধবিমান পৌঁছানোর পর আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে কাতার, তবে চালু হয়নি বাণিজ্যিক ফ্লাইট। আটকে পড়া নাগরিক ও জরুরি প্রয়োজনে ভ্রমণের জন্য আংশিকভাবে চালু হয়েছে বিমান পরিষেবা। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আলটিমেটাম দেওয়ার পর শনিবার তেহরান জুড়ে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। শহরের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলী। এর মধ্যে ইরানের ইতিহাসে যে কোনো সময় ভয়াবহতম হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। আর এত সব হুমকির মধ্যে আত্মসমর্পণ করবে না বলে সাফ জানিয়েছে ইরান। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। প্রথমবার নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, বিল, বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনের কর্মসূচি শুরু করেছে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সকাল 10:30টায় এই কর্মশালা শুরু হয়। সকালের সেশনে ঢাকা বিভাগ, ময়মনসিংহ ও ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নেন। বিকালের সেশনে থাকবেন সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভা সংসদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে গড়ে তুলতে এই কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হবে এই কর্মশালায়। দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী, আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিবেন। এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। যেমন একটা ফ্রেশ বেবি তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরের থেকে ফ্রেশ কালচার শিখে, সেইভাবে আমরা নবীন পার্লামেন্টারিয়ানদেরকে প্রস্তুত করার চেষ্টা করছি। অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। আমরা একটা ভালো পার্লামেন্টারি প্র্যাকটিস আমরা সৃষ্টি করব এবং তার মাধ্যমে নজির স্থাপন করব। এখন বিকেলে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন বিকেল। দেশের হাসপাতালগুলোতে অর্ধেক স্বাস্থ্যকর্মী সময় মতো কর্মস্থলে উপস্থিত থাকছেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম.এ. মুহিত। হাসপাতালগুলোর একদিনের বায়োমেট্রিক তথ্য বিশ্লেষণ করে এই খবর পাওয়া গেছে বলে জানান তিনি। শনিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় তিনি আরও বলেন, ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় প্রায় একই রকমের চিত্র মিলেছে। দ্রুতই পাইলটিং আকারে ই হেলথ কার্ড সিস্টেম চালুর কথা জানান তিনি। পাশাপাশি স্বাস্থ্য খাতে ক্রয় প্রক্রিয়ায় সব দুর্নীতি নির্মূলের প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। তাদের মধ্যে কিন্তু আমরা সার্ভিসগুলো আরেকটা হামিদ এলিউডেড টু, বাট আপনাকে এটা প্রচুর হার্ট টু রেডি আছে যেখানে হেলথ ইনফ্রাস্ট্রাকচারটা अवेलेबल নাই, করেন কিছু ফিজ নেন কিন্তু ওটা রাখতে পারেন না, ইউজ করতে পারেন। দেয়ার ওয়াজ এ সাকসেস, কিন্তু আমরা ভেরি র‍্যাপিড। প্রথমেই দরকার আমাদের যারা থাকার কথা তাদেরকে রোগীরা পান না। আমরা দেখলাম কিছু ধারণা সঠিক, মোটামুটি রাফলি অর্ধেক মানুষকে আমরা পাই নাই ওই দিন, অন্তত আমাদের ওই ডিজিটাল রেকর্ডে প্রায় 45% মতো মানুষ অনুপস্থিত ছিলেন। এবং সেটা শুধু ডাক্তাররা না, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সব স্তরের মানুষদের মধ্যেই সেই অনুপস্থিতি আমরা দেখেছি। অমর একুশে বইমেলায় শিশু প্রহরে ক্ষুদে পাঠকদের পদচারণায় মুখর হয়ে ওঠে বইমেলা প্রাঙ্গণ। সকাল থেকেই মেলা প্রাঙ্গণের শিশু কর্নারে দেখা যায় শিশু অভিভাবকদের ভিড়। শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। রঙিন পোশাকে ক্ষুদে পাঠকদের পদচারণায় মুখর হয়ে ওঠে প্রতিটি স্টল। অভিভাবকের হাত ধরে আসা শিশুরা কেউ হাত বাড়িয়ে দেখে বইয়ের পাতা, আবার কেউ বা পাজল ও রঙিন পেন্সিল নিয়ে মেতে ওঠে নিজস্ব খেলায়। শিশুদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করে পাপেট শো। স্টল ঘুরে পছন্দের বই কেনে শিশুরা। এছাড়া মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, বায়োস্কোপও উপভোগ করে বইমেলায় আসা ক্ষুদে পাঠকরা। বইয়ের
দোকান দেখছি, তারপর বার্গার দেখছি, তারপর কাকাতুয়া পপেট শো দেখেছি, পপেট স্যুপ দেখেছি, বাইস্কোপ দেখেছি, বই দেখেছি, ঘোড়া দেখেছি, বই দেখেছি। আমি মার সঙ্গে আসছি, খুবই ভালো লাগছে, বন্ধুদের সঙ্গে ঘুরছি। আজকে অনেক মজা হয়েছিল, সবগুলো বাচ্চারা খেলছিল আর এইসব করছিল। গাজীপুরে ঝুট ব্যবসার বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মহড়া দিয়ে হামলা চালিয়ে ঝুট বোঝাই একটি ট্রাক ও ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 3 লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। শনিবার বেলা 11টার দিকে বাসন মহানগরীর বাসন ভিটিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, খান ট্রেডিংয়ের প্রোপাইটার বিএনপি সমর্থক কৌশিক খানের সঙ্গে ম্যানেল ফ্যাশন গার্মেন্টসের ঝুট ক্রয় বিক্রয় নিয়ে একটি চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শনিবার কৌশিক খানে ঝুট নিতে গেলে বাসন থানা বিএনপির নেতা সিরাজুল হক, 14 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুলের নেতৃত্বে প্রায় 2 থেকে 250 জন তার উপর হামলা চালায়। এ সময় কৌশিক খানের সমর্থকদের সঙ্গে সিরাজুল হক ও রফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় এবং ঘটনাস্থলে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে। হামলার সময় একটি মোটরসাইকেলও আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন বিকেল। ঈদবাজারে জমে উঠেছে শপিং মলগুলোতে কেনাকাটা। পছন্দের পোশাক কিনতে শপিং মলগুলোতে ক্রেতার ভিড় চোখে পড়ার মতো। এ নিয়ে বিস্তারিত জানাতে বসুন্ধরা শপিং মল থেকে যুক্ত আছেন ফেরদৌস রহমান। ফেরদৌস, জানাবেন ছুটির দিনে এই বিকেল বেলায় ভিড় কেমন দেখছেন, কেমন জমে উঠলো ঈদের কেনাকাটা? উজ্জ্বল, আমি কিন্তু বসুন্ধরা শপিং মলে রয়েছি। এখানে কিন্তু দুপুরের পর থেকেই ক্রেতাদের সমাগম কিন্তু বাড়তে শুরু করেছেন। তারা কিন্তু তাদের পছন্দের পোশাকও কিনছেন। আজকে কিন্তু ছুটির দিন, সরকারি ছুটির দিন, তাও কিন্তু শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড় কিন্তু চোখে পড়ার মতোই। তারা কিন্তু তাদের পছন্দের পোশাকগুলো ক্রয় করছেন এবং আমরা একটি বিষয় জানিয়ে রাখছি, আজকে কিন্তু আমরা শপিং মল ঘুরে যতটুকু দেখতে পেরেছি যে দেশি পোশাকের তুলনায় কিন্তু বিদেশি যে পোশাকগুলো রয়েছে সেগুলোতেই কিন্তু ক্রেতারা কিন্তু ঝুঁকছেন এবং শিশুদের যে পোশাকগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বেশি ভিড় করছেন এবং দেখে তাদের পছন্দের পোশাকগুলো কিনছেন। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এবারের যেই ঈদ বাজারটি রয়েছে, অর্থাৎ শপিং মলগুলোতে যে পোশাকগুলো এখানে আসলে নিয়ে আসা হয়েছে সেগুলোতে কিন্তু তারা তাদের যে পছন্দের পোশাকগুলো রয়েছে, অর্থাৎ নতুন যে পোশাকগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা কিনছেন এবং তাদের যে দরদামের বিষয়টি সেটি নিয়েও কিন্তু তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু দেখা গেছে। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এবারের দাম আসলে কিছুটা বাজার বাড়তি হলেও কিন্তু তারা তাদের পছন্দের পোশাকগুলো কিনছেন। বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু ক্রেতাদের সমাগম এবং ভিড় দেখে সন্তুষ্ট প্রকাশ করছেন। তারা আমাদেরকে বলেছেন যে রমজানের শুরুর দিকে ক্রেতাদের ভিড় কিছুটা কম হলেও যতই সময় বাড়ছে ততই কিন্তু ক্রেতাদের ভিড় আসলে এখানে চোখে পড়ার মতো। তারাও তাদের বেচা বিক্রিতে কিন্তু সন্তুষ্ট প্রকাশ করছেন এবং তারা আমাদেরকে বলেছেন যে সামনের যে দিনগুলো রয়েছে সেগুলোতেও ক্রেতাদের সংখ্যা তাদের প্রত্যাশা অনুযায়ী বাড়বে এবং তারা তাদের বেচা বিক্রি আরও ভালো করতে পারবে, এমনটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা কিন্তু মেয়েদের যে শোরুমগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা ঘুরি করেছি এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু ক্রেতারা ভিড় করছেন এবং তাদের পছন্দের পোশাকগুলোই কিন্তু তারা কিনছেন। তো এই ছিল বসুন্ধরা শপিং মল থেকে সবশেষ। উজ্জ্বল। ফেরদৌস রহমান জানাচ্ছিলেন ঈদ কেনাকাটার খবর। রমজানের দিন যত যাচ্ছে ততই ভিড় বাড়ছে রাজধানীর ইফতার বাজারগুলোতে। ছোট বড় সকলের আকর্ষণ মুখরোচক ইফতারের প্রতি। আরও খবর জানাতে রাজধানীর গুলশান শুটিং ক্লাব থেকে যুক্ত আছেন মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, জানাবেন কি কি ইফতার সামগ্রী পাওয়া যাচ্ছে আর দরদাম কেমন?
উজ্জ্বল, আপনি পেছনের আমার যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার সাজসজ্জা দেখেই মনে হয় না যে আমি কোনো ইফতার বাজারে আছি, মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ি অথবা অন্য কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আছে। তবে না, আমি আছি গুলশান শুটিং ক্লাবে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই আয়োজনটার কারণেই কিন্তু মানুষের মূল আকর্ষণ। এই আয়োজনটা দেখেই অনেকে আসছে। এটা সৌদির যে আদলে মরুভূমি, আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবনযাপন করতেন সরলভাবে, সিধাভাবে, সেই আদলেই কিন্তু এই আবহটা গড়ে তোলা হয়েছে। সেই জায়গায় পাশাপাশি রাখা হয়েছে নানান রকমের মুখরোচক ইফতার, যেটা আমরা প্রতিদিনকার মেনুতে যেটা বাঙালিরা রাখে, মুসলমানরা ইফতারে ভাজা পোড়া যেমনটা রাখে, ভাজা পোড়ার সাথে কিন্তু নানান রকমের খাবার দাবার, কাবাব আছে, বিরিয়ানি, রেশমি কাবাব, তারপরে হারিয়ানি বিরিয়ানি এবং আরব আমিরাতে ব্যবহার করা বিভিন্ন ধরনের নামের কিন্তু বিরিয়ানি, খাবার দাবার, কাবাব এখানে বিক্রি করা হয়। যেমন আপনি দেখতে পাচ্ছেন, ছোট বড়, যেমনটা বলছিলেন আপনি, যে সকলের আকর্ষণ কিন্তু মুখরোচক খাবার। আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি, গুলশানের আভিজাত্যের ব্যাপারটাই আসলে অন্যরকম। যেমনটা তারা বলে যে অভিজাত্য এলাকা, সে অনুযায়ী যে আয়োজনগুলো থাকে এগুলো কিন্তু একটু ভিন্ন রকমের করার চেষ্টা করে। সব কিছু মিলিয়ে এই জায়গাটায় একই ছাদের নিচে কিন্তু পেয়ে যাচ্ছেন যারা আসছেন ইফতার করতে। ইফতারের আগে পরে কিন্তু তারা এখানে শপিং করতে পারছেন। ইফতারের মধ্যবর্তী অবস্থানেও কিন্তু নামাজ আদায় এবং অন্যান্য যে নারীদের যে সুযোগ সুবিধা বিষয় এবং ব্রেস্ট ফিডিংয়ের বিষয়, বেবিদের সেই ধরনের সব কিছু, নারী পুরুষ আলাদা নামাজ পড়ার বিষয়, সব আয়োজন কিন্তু একটা জায়গায় এখানে করে দেওয়া হয়েছে, যার কারণে মানুষ কিন্তু এখানে ভিড় জমাচ্ছে। যদিও এখন ইফতারের সময়টা কিন্তু কাছাকাছি হয়ে এসছে, যত কিন্তু সময়টা কাছাকাছি আসছে তত মানুষজনের ভিড় কিন্তু এখানে বাড়তে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে হয়তোবা আরও কিছু তথ্য আপনাকে দিতে পারবো উজ্জ্বল। এই ছিল ইফতারের সর্বশেষ আমার কাছে। মাহফুজা বৃষ্টি জানাচ্ছিলেন ইফতার বাজারের খবর। সাভারের মার্কেটগুলোতে বেড়েছে প্রসাধনী বিক্রি। কসমেটিক্সের দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। আমদানি পণ্যের পাশাপাশি অনেকে কিনছেন দেশীয় পণ্য। রোজার মধ্যভাগের পর থেকেই বেড়েছে বেচাকেনা। বিস্তারিত প্রতিবেদনে। ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে প্রসাধনীর বাজার। পছন্দের প্রসাধনী কিনতে অনেকেই আগেভাগেই ছুটছেন দোকানে দোকানে। সাভার আশুলিয়ার দিলখুশা মার্কেট, রাজ্জাক প্লাজা ও নিউ মার্কেট সহ শতাধিক দোকানে বেড়েছে বেচাকেনা। পছন্দের পণ্য কিনতে দোকানে দোকানে ঘুরছেন ক্রেতারা। বিশেষ করে মমতাজ হার্বালের মেহেদি, সাবান ও ফেস ওয়াশ সহ বেশ কিছু পণ্য বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। বিদেশিগুলোর দাম একটু বেশি হয়, দেশিগুলোই আর কি কিনলাম। মমতাজের পণ্যগুলো খুব ভালো। ব্যবসায়ীরা বলছেন, প্রতি বছরই ঈদে মমতাজ ব্র্যান্ডের মাসাজ ক্রিম ও মেহেদি সহ অন্যান্য পণ্যের চাহিদা বাড়ছে। আমদানি পণ্যের তুলনায় দেশি পণ্যের লাভ কিছুটা বেশি হওয়ায় বিক্রিতেও বেড়েছে আগ্রহ। দামে কম এবং গিয়া মানে ভালো হওয়ার কারণে এটা এখন আমাদের কাস্টমারদের কাছে আমরা এটা অনেক বেশি সেল করতে পারতেছি। মেহেদিটা কোন মেহেদি এক নাম্বার, যেটা একবার এক নাম্বার লেখা আছে, যেটা এটা একটু বেশি চলতেছে। সাভারের বিভিন্ন মার্কেটের দোকানগুলোতে মমতাজ হার্বালের শতাধিক প্রসাধনী পণ্য পাওয়া যাচ্ছে। ক্রেতারা বলছেন, দেশি প্রসাধনীর দাম কিছুটা কম ও মান ভালো হওয়ায় দেশি ব্র্যান্ডের দিকে ঝুঁকছেন তারা। 350 টাকা পড়বে। হুমায়ুন কবির, এখন, সাভার। নিচে আরও একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত, দেখছেন এখন বিকেল। নেপালের সাধারণ নির্বাচনে ভূমিধস বিজয়ের পথে তরুণ র্যাপার ও রাজনীতিবিদ বালেন্দ্র শাহর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি এখন পর্যন্ত প্রাথমিক ভোট গণনায় 30টিরও বেশি আসনে জয় পেয়েছে বালেন্দ্র শাহর দল, আর এগিয়ে আছে 80টিরও বেশি আসনে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ঝাপা 5 সংসদীয় আসনেও বেশি ভোট পেয়েছেন বালেন্দ্র শাহ। নির্বাচনে কমিশনের তথ্য বলছে, নেপালি কংগ্রেস পেয়েছে 6টি আসন এবং এগিয়ে 10টিতে, যেখানে কেপি শর্মা ওলির দল সিপিএন ইউএমএল জয়লাভ করেছে 2টি আসনে এবং এগিয়ে আছে 9টি আসনে। আর কমিউনিস্ট পার্টি 2টিতে জয় ছাড়াও এগিয়ে রয়েছে 7টিতে। নেপালের জেনজি অভ্যুত্থান পরবর্তী প্রথম নির্বাচনে বৃহস্পতিবার ভোট পড়ে প্রায় 60%। আর এই ছিল এখন বিকেলের আয়োজনে। পরবর্তী আয়োজন এখন 4 দিক।